Hello everyone, I think all of you are fine and sound. Today we are going to start a very interesting topic, that is the homemaker. Okay, আমরা আমাদের বাসায় আমাদের বাড়িতে যিনি প্রধান ভূমিকা পালন করেন আমাদের ফ্যামিলিটাকে পরিচালনা করার জন্য তিনি আমাদের মা। ওকে, সো আমরা আসলে মায়েদের কাছে খুব ঋণী। আমরা সব সময়ই মায়েদের সাথে সুন্দর ব্যবহার করব, কারণ যদি মা না থাকে তাহলে আমরা পৃথিবীর আলো দেখতে পাবো না। সো এই জিনিসগুলো আসলে রিয়েলাইজ করতে হবে আমাদেরকে। আমরা চাই আমাদের সন্তানরা আমাদের বাবা মায়ের ইম্পর্টেন্স বুঝুক এবং বাবা মায়েদেরকে সম্মান করুক, তাদেরকে তাদের প্রাপ্যটুকু দিক। সো এই শুভ কামনা নিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকে আমরা ইউনিট 4 এর লেসন 7 পেজ নাম্বার 39 ওপেন করতে যাচ্ছি। সো আমাদের টপিক দ্য হোম মেকার। অনেক সময় আমি বাচ্চাদেরকে জিজ্ঞেস করি যে তোমার মা কি করেন? বাচ্চারা উত্তর দেয় মা কিছু করেন না। আমি জিজ্ঞেস করি তুমি যে খাবার খাও সেই খাবারটা কে রান্না করেন? বলে যে মা। আমি বলি তুমি যে পোশাকটা পরো পোশাকটা কে ধুয়ে দেন? তাও বলেন মা। আমি বললাম তুমি যে বাসায় পড়াশোনা করো পড়াশোনার ব্যাপারে কে কেয়ার করেন? সেটারও উত্তর পাই আমি অনেকাংশেই মা। তার মানে মা এত কিছু করেন, তারপরে আমরা বলি মা কিছুই করেন না। বাবা বাইরে উপার্জন করেন, কিন্তু মা যে ফ্যামিলিটাকে সাপোর্ট দিচ্ছেন সেটার কথা আমরা ভুলে যাই। আবার যাদের মায়েরা চাকরি করেন তাদের তো ডাবল চ্যালেঞ্জ, একে তো অফিস সামলানো, তার উপরে এসে বাসায় বাচ্চাদের দেখাশোনা করা, পুরো ফ্যামিলিটাকে খেয়াল করা। সো এই জিনিসগুলো আমরা যেন তাদেরকে তাদের যথাযথ সম্মান দিই, তাদের কথা শুনি এবং তাদের সেই কষ্টটুকু যেন বুঝতে পারি। তারা যেন অসুস্থ হলে আমরা তাদের পাশে দাঁড়াই। ওকে, সো শুরু করতে হচ্ছে আমাদের ক্লাসটা। মনে হয় আমাদের পিকচারগুলো একটু ব্লারি হয়ে গেছে, কিছু করা ছিল না আসলে, তোমাদের টেক্সট বুক থেকে নেয়া পিকচারগুলো। ওকে, সো লুক এট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। আমরা পিকচারগুলো দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো ছবি আছে। এখানে বেসিক্যালি মায়েদের কন্ট্রিবিউশন সম্পর্কে বলা হয়েছে। দেখো মায়েরা কি কি কাজ করেন। মায়েরা রান্না বান্নার কাজ করেন, মায়েরা খাবার পরিবেশন করেন। আবার দেখো এখানে বাবার কথা বলা হয়েছে। দেখো দিস ইজ দ্য পিকচার অফ আ ফাদার। বাবা কি করেন? বাবা বাইরে কাজ করেন। এই যে বাবা কাজ করেন, বোঝা বহন করেন, অথবা বাইরে, এটা হচ্ছে কার্পেন্টার, হি ইজ আ কার্পেন্টার, তিনি একজন কাঠমিস্ত্রি। তার মানে হচ্ছে তিনি তার বোঝাটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছেন। আবার যখন ফসল মাড়াই করার সময় আসে, হারভেস্টিং সিজন, তখন এই যে দেখো মা কি করছেন? ধান মাড়াই করছেন। আবার বাচ্চারা খেলা করছে। আবার মা এখানে কি করতেছেন? এই যে পারিবারিক কাজে ব্যস্ত, তার মানে হাউস হোল্ড অ্যাক্টিভিটিসগুলো করছেন। ওকে, সো আমরা দেখতে পেলাম, এই ছবিগুলোতে দেখতে পেলাম পরিবারের সবাইকে কিভাবে সময় কাটায়। সো আমরা যেখানেই তাকাই দেখো বাবার প্রেজেন্স হচ্ছে, বাবা একবার কষ্ট করছেন, আবার বাকি সব ক্ষেত্রে দেখলাম যে মা তার কাজগুলো সুন্দরভাবে সম্পাদন করছেন। মায়েদের আসলে ছুটি নেই, বাসার কাজের লোকেরও ছুটি আছে কিন্তু মায়েদের ছুটি নেই। ওকে, সো এবার দেখো আস্ক এন্ড আনসার দ্য কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। হোয়াট ডু ইউ সি ইন পিকচার 1 2 3 4 5 6? আমি যেটা বললাম আগে, আমরা কি কি দেখতে পেলাম? আমরা একটাতে দেখতে পেলাম মা রান্না করছেন, আবার পরেরটা দেখলাম মা খাবার পরিবেশন করছেন, আবার 3 নাম্বারটাতে দেখলাম বাবা বাইরে কাজ করছেন, 4 নম্বরে মা হারভেস্টিং করতেছেন, 5 নম্বরে চিলড্রেন আর প্লেয়িং, বাচ্চারা খেলছে, 6 নম্বরে মাদার ইজ ডুইং হাউস হোল্ড চোর্স। সো এই কাজগুলো করছেন। এবার দেখো হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য ফ্যামিলি লিভস? এই ছবিটা দেখে আমরা বুঝতে পারছি এটা একটা গ্রামের ছবি, তাই না? সো আই থিঙ্ক দ্য ফ্যামিলি লিভস ইন আ ভিলেজ। একটা রিমোট এরিয়াতে তারা বসবাস করে, যেখানে কিনা একেবারে প্রকৃতি, ফসল, তারপর হচ্ছে কাঁচা বাড়ি, মেঠো পথ, সব জিনিসগুলো আমরা দেখতে পাই তোমাদের প্রকৃতির মতো, তোমাদের আশেপাশের এরিয়ার মতো। এবার দেখো এক্সারসাইজ সিতে কি আছে আমরা দেখি। রিড অ্যাবাউট দ্য ফ্যামিলি। এই ফ্যামিলি সম্পর্কে এখানে বলা আছে। মিসেস নাজমা অ্যান্ড মিস্টার জয়নাল আলী লিভ ইন আ স্মল ভিলেজ উইথ দেয়ার ডটার্স, মিতু এজড 7 অ্যান্ড নিতু এজড 5। আমরা যে আগেরটা পিকচার দেখতে পেলাম সেই পিকচারের ছবিগুলোর কথা বলছে, যে দুজন হাজব্যান্ড ওয়াইফ। একজন হচ্ছে মিসেস নাজমা, মায়ের নাম হচ্ছে মিসেস নাজমা, অ্যান্ড ফাদার্স নেম ইজ মিস্টার জয়নুল আলী। জয়নুল আলী আর নাজমা বেগম, তারা দুজন একসাথে একটা গ্রামে তাদের মেয়েদের সাথে বসবাস করছেন। মিতুর বয়স হচ্ছে 7, মিতু এজড 7 অ্যান্ড নিতু এজড 5।
সো মিতু আর নিতু আমরা আগের ছবিটাতে যেটা দেখতে পেলাম, মিতু আর নিতু একজনের বয়স হচ্ছে 7, আরেকজনের হচ্ছে 5। জয়নুল ইজ আ কার্পেন্টার, আর জয়নুল একজন কাঠ মিস্ত্রি। তিনি কিনা কাঠের জিনিসপত্র তৈরি করেন, ঘরবাড়ি বানান। সো জয়নুল ইজ আ কার্পেন্টার, হি ইজ হায়ার্ড বাই দ্য ভিলেজার্স টু মেক চেয়ার্স, টেবলস, পিরা, দ্যাট মিনস স্লো স্টুল, অ্যান্ড আদার ফার্নিচার। সো গ্রামের মানুষ তাকে ভাড়া করে। হি ইজ হায়ার্ড বাই দ্য ভিলেজার্স, গ্রামের মানুষ তাকে ভাড়া করে কেন? টু মেক চেয়ার্স, তিনি চেয়ার বানান, টেবলস, টেবিল বানান, পিরা, পিরা মানে লো স্ট্যান্ড, তোমরা চিনো, লো স্টুল, পিরা আমরা যেটাতে বসে বিশেষ করে ঘর গৃহস্থালির কাজ করা হয়, রান্নার কাজ করা হয় পিরাতে বসে, অ্যান্ড আদার ফার্নিচার, অন্যান্য জিনিস বানান। হি ইজ অলসো আস্কড টু ডু স্মল রিপেয়ার ওয়ার্ক, অনেক সময় মানুষের ছোট ছোট রিপেয়ার ওয়ার্কগুলো যদি থাকে, কারো ধরো ঘর বাড়ি ভেঙে গেছে, সেক্ষেত্রে রিপেয়ারের জন্য তাকে ডাকা হয়। বাট জয়নুল ডাজ নট ফাইন্ড ওয়ার্ক এভরিডে, কিন্তু জয়নুল প্রতিদিন কাজ পায় না। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, তার মানে তার উপার্জন কম। একটা মানুষ যদি প্রতিদিন না কাজ করতে পারে, তার মানে সে কম উপার্জন করছে, তাই না? এবার দেখো, নাজমা ডাজ অল দ্য ওয়ার্ক অ্যাট হোম ফ্রম মর্নিং টু নাইট, রেইন অর শাইন। আর নাজমা, মিসেস নাজমা কি করেন? তিনি সারাদিন পরিশ্রম করেন। নাজমা ডাজ অল দ্য ওয়ার্ক অ্যাট হোম, বাড়ির সমস্ত কাজ করেন, ফ্রম মর্নিং টু নাইট, একদম ভোর থেকে রাত পর্যন্ত। রেইন অর শাইন, এই শাইন মানে সানশাইন, রোদ বৃষ্টি, এটা বুঝিয়েছে। রেইন অর শাইন মানে রোদ অথবা বৃষ্টি হোক, সকাল থেকে রাত পর্যন্ত তিনি কাজ করেন। সামটাইমস শি সিটস উইথ মিতু অ্যান্ড নিতু অ্যান্ড টিচেস দেম বাংলা অ্যান্ড ইংলিশ অ্যালফাবেটস অ্যান্ড সাম নাম্বারস। আবার মাঝে মাঝে তিনি নিতু আর মিতু, যেহেতু তারা ছোট, তাদেরকে পড়াশোনা শেখান। টিচেস দেম বাংলা অ্যান্ড ইংলিশ অ্যালফাবেটস, বাংলা বর্ণমালা, ইংলিশ অ্যালফাবেটগুলো শেখান। অ্যান্ড সাম নাম্বারস, 1 2 3 4 5, ছোটো বাচ্চারা যা শিখে। দে ডু নট গো টু স্কুল, তারা এখন স্কুলে যায় না। নাজমা কুড স্টাডি অনলি আপ টু ক্লাস 5, জয়নুল কুড নট স্টাডি। নাজমাও কম পড়েছে, সে মাত্র ক্লাস 5 পর্যন্ত পড়েছে। আর এদিক দিয়ে মিস্টার জয়নুল, হি কুড নট স্টাডি, তিনি কোনো পড়াশোনাই করেন না, তিনি ছোটোবেলা থেকেই কাজকর্মে লিপ্ত। ওকে, এবারে আমরা যেটা করব, সো আমরা আগে জানলাম নাজমা এবং জয়নুলের সম্পর্কে। নাজমা এবং জয়নুল দুজন দম্পতি, তারা তাদের বাচ্চাদের নিয়ে গ্রামে থাকেন। তাদের 2টা মেয়ে, বড় মেয়ের নাম হচ্ছে মিতু, যার বয়স কিনা 7 বছর, আর ছোটো মেয়ের নাম হচ্ছে নিতু, তার বয়স 5 বছর। এবার জয়নুল পেশায় একজন কার্পেন্টার বা কাঠমিস্ত্রি। তিনি, গ্রামবাসীরা তাকে হায়ার করে, তিনি বিভিন্ন কাঠের জিনিসপত্র বানান, আবার কখনো কখনো রিপেয়ার ওয়ার্কও করেন, হ্যাঁ, মেরামতের কাজ করেন। আর কিন্তু তিনি প্রত্যেক দিন কাজ পান না, কখনো কখনো তিনি, তার অফ ডে থাকে, তাকে লোকজন হায়ার করে না, এই জন্য তিনি খুব কষ্টে জীবনযাপন করেন। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, মানে হচ্ছে কি, কোনো রকমে খেয়ে পরে বাঁচেন। আর নাজমা বাড়ির সব কাজ করেন সেই ভোর থেকে রাত পর্যন্ত, এবং রোদ বৃষ্টি ঝড়ে তার কাজ থামে না। এবং তিনি মাঝে মাঝে নিতু আর মিতুকেও কি করেন? শেখান, পড়াশোনা শেখান, বাংলা অক্ষরগুলো শেখান, ইংলিশ অক্ষরগুলো শেখান, 1 2 শেখান, মানে নাম্বারসগুলো শেখান। আর যেহেতু বাচ্চারা এখনও স্কুলে যায় না, তারা ছোট, নাজমা পড়েছিলেন ক্লাস 5 পর্যন্ত, আর তার হাজব্যান্ড জয়নুল কোনো পড়াশোনাই করেন নাই। হি কুড নট স্টাডি। এবারে আমরা চলে আসি, এখানে কি আছে দেখি। মেক 2 লিস্ট অফ হোয়াট নাজমা অ্যান্ড জয়নুল ডু ইন দ্য টেবল বিলো, তারা কি কি কাজ করেন আমরা দেখব। লিস্ট এতে বলা আছে, নাজমা কি করেন? কুকস, কি করেন? রান্না করেন। ওয়াশেস ক্লথস, কাপড় ধোন। ক্লিনস কি লিখতে পারি? ক্লিনস দ্য এরিয়া অথবা ক্লিনস হাউস, বাড়ি পরিষ্কার করেন, ঘর বাড়ি পরিষ্কার করেন। ক্লিনস দ্য হাউস, ক্লিনস হার হাউস। ওকে, আর কি করেন নাজমা? টিচেস হার ডটার্স, এটা লিখতে পারি, তাই না? টিচেস ডটার্স, এগুলো করেন কে? নাজমা। আর মেক্স টুলস, তিনি কি বানান? বিভিন্ন ধরনের স্টুলস বানান, মানে হচ্ছে কি বানান? এই যে স্টুলস মানে হচ্ছে কি, পিড়া, ছোট ছোট টাইপের পিড়া বানান। আবার লিখতে পারি মেক্স ফার্নিচার, মেক্স ফার্নিচার, মেক্স ফার্নিচার, তিনি কি করেন? ফার্নিচার বানান। এছাড়া ডাজ
রিপেয়ার ওয়ার্ক, ডাজ রিপেয়ার ওয়ার্ক, তাই না? ডাজ রিপেয়ার ওয়ার্ক। আরও চাইলে তুমি লিখতে পারো মেক্স টেবলস। ওকে, এই যে এগুলোই হচ্ছে তাদের কাজ। সো তাদের দুজনের কাজ দুই রকম। একজন হচ্ছে ঘর সামলানোর কাজ করেন, বাচ্চাদের দেখাশোনা করেন, পরিবারের জন্য খাবার বানান, তারপর হচ্ছে তুমি কাপড় ধুয়ে দেন, তারপর বাচ্চাদের পড়াশোনা করান, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। এগুলো হচ্ছে নাজমার কাজ। আর জয়নুলের কাজ হচ্ছে কি ফার্নিচার বানান, বিভিন্ন ধরনের কাঠের জিনিসপত্র বানান, তারপর মেক্স টুলস বানান, ডাজ রিপেয়ার ওয়ার্ক। এবং কি ছোট ছোট অনেক সময় রিপেয়ার ওয়ার্কের কাজ করেন, মানে হচ্ছে যে কারো ঘর বাড়ি ভেঙে গেছে অথবা বেড়াটা ভেঙে গেছে সেটাকে মেরামত করার কাজ করেন। ওকে, সো আমরা পেয়ে গেলাম। এবারে যাচ্ছি, মেক দ্য ফ্রেজেস অর ওয়ার্ডস উইথ দেয়ার, ম্যাচ দ্য ফ্রেজেস অর ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। এটা হচ্ছে ফ্রেজেস আর ওয়ার্ডস। তোমাদেরকে ফ্রেজ আর ওয়ার্ডের পার্থক্য বোঝাই। ওয়ার্ড মানে হচ্ছে একটা শব্দ, এই যে যেমন অ্যালফাবেট একটা শব্দ, ইলিটারেট একটা শব্দ। কিন্তু এখানে দেখো ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। লিভ একটা শব্দ, ফ্রম একটা, হ্যান্ড, টু, মাউথ, পাঁচটা শব্দ আছে। তার মানে গ্রুপ অফ ওয়ার্ডস। কিন্তু যদি কোনো ফাইনাইট ভার্ব না থাকে এবং যদি একটা আইডিয়াকে এক্সপ্রেস করে তাহলে সেটাকে আমরা বলবো ফ্রেজ। আবার দেখো রেইন অর শাইন, হ্যাঁ, তিনটা শব্দ। তার মানে এটাও একটা গ্রুপ অফ ওয়ার্ডস, একটা আইডিয়া এক্সপ্রেস করছে, একটা আইডিয়াকে ডেসক্রাইব করছে, সেজন্য এগুলোকে আমরা ফ্রেজ বলি। তার মানে ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস উইথ নো ফাইনাইট ভার্ব অ্যান্ড কমপ্লিট মিনিং, এটাকে আমরা বলবো ফ্রেজ। তাহলে আমরা ওয়ার্ড আর ফ্রেজ দেখলাম। এবার আমরা মিনিংস দেখি। অল দ্য লেটার্স ইন আ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষার সব শব্দ, সেটাকে আমরা বলি কি অ্যালফাবেট, বর্ণমালা। তাহলে এটার সাথে এটা যাবে, তাই না? অ্যালফাবেট হচ্ছে অল দ্য লেটার্স ইন আ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষার সমস্ত শব্দ। যেমন আমরা বাংলা ভাষায় 50টা শব্দ ব্যবহার করি, তাই না? 50টা মানে বর্ণ। একটা হচ্ছে কি স্বরবর্ণ, আর একটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ আছে 11টা, ব্যঞ্জনবর্ণ আছে 39টা, টোটাল আছে কতটা? 50টা। তো সবগুলো মিলে বাংলা অ্যালফাবেট। আবার দেখো ইংরেজিতে আমরা 26 লেটার্স ইউজ করি, 26টা শব্দ ব্যবহার করি। এগুলোর মধ্যে দেখো আমরা কিছু কিছু বলি ক্যাপিটাল লেটার্স, আবার কোনোটাকে আমরা বলি স্মল লেটার্স। কিন্তু ছোটোবেলায় আমরা যেটা শিখেছিলাম বা তোমরাও অনেক সময় বলতে পারো বড় হাতের আর ছোট হাতের, দিস ইজ আ রং আইডিয়া। আমরা আর এটা বলবো না, তাই না? এটা টোটালি একটা রং আইডিয়া। আমাদের হাত দুটোই সমান। সো কারো যদি কোনো ফিজিক্যাল প্রবলেম না থাকে তার দুইটা হাতই সমান হয়। অনেকে বড় ছোট হতে পারে যদি তার কোনো শারীরিক ত্রুটি থাকে, তাই না? সো আমরা এটাকে এখন থেকে স্মল লেটার আর ক্যাপিটাল লেটার বলবো। ধরো দিস ইজ আ, হ্যাঁ, দিস ইজ অলসো আ বা এ, যেটাই বলি না কেন, এটাকে বলবো ক্যাপিটাল লেটার, এটাকে বলবো স্মল লেটার। সো এনিওয়ে আমরা টপিক থেকে মনে হয় একটু দূরে সরে যাচ্ছি। এরপরে দেখো আ পার্সন হু ডাজ নট নো হাউ টু রিড অ্যান্ড রাইট। সো যেই লোকটা পড়াশোনা করতে জানে না তাকে কি বলে? মূর্খ বলে বা অশিক্ষিত বলে। এই যে ইলিটারেট, ইলিটারেট মানে আ পার্সন হু ডাজ নট নো হাউ টু রিড অ্যান্ড রাইট, যিনি পড়তে অথবা লিখতে পারেন না তাকে বলে অশিক্ষিত বা ইলিটারেট। এবার দেখো স্পেন্ড অল দ্য মানি ইউ আর্ন অন বেসিক নিডস। বলা আছে স্পেন্ড অল দ্য মানি ইউ আর্ন অন বেসিক নিডস, দ্যাট ইজ ফুড অ্যান্ড ক্লোথস, ইউ ক্যানট সেভ এনি মানি। আমরা সবাই উপার্জন করি, তাই না? তা আমরা তো পুরো উপার্জনটা শেষ করে দিতে চাই না, আমরা একটা অংশ সেভ করতে চাই, উপার্জনের একটা অংশ আমরা জমাতে চাই। তা নাহলে আমাদের যখন কোনো বিপদ হবে, আল্লাহ মাফ করুক, আমাদেরকে ওখানে কি করতে হবে? খরচ করতে হবে। কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে, অথবা তুমি তোমার অবস্থার উন্নয়নের জন্য একটা প্রপার্টি করতে পারো, একটা জমি কিনতে পারো, অথবা একটা গাড়ি কিনতে পারো, সেক্ষেত্রে তোমার টাকা লাগবে, তাই না? বা কারো বিয়ে দিতে গেলেও, বিয়ের অনুষ্ঠান করতে, যে কোনো প্রোগ্রামের জন্য টাকা কখন লাগে না? সো এটা আমরা সেভিংস থেকে করি, তাই না? আমরা যে অংশটা সেভিংস করি সেটাকে আমরা খরচ করি। ঠিক তেমনি যখন তুমি শুধু বেসিক নিডসগুলো, আমাদের যে বেসিক 5টা নিড আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই 5টা বেসিক হিউম্যান রাইটস বা নিডসগুলোকে ফুলফিল করতে গিয়ে তোমার যদি সব টাকা খরচ হয়ে যায়, তুমি যদি কোনো টাকাই আর জমাতে না পারো, সেটাকে বলে লিভিং ফ্রম হ্যান্ড টু মাউথ। এই যে লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ হবে স্পেন্ড অল দ্য মানি ইউ আর্ন অর অন বেসিক নিডস, দ্যাট ইজ ফুড অ্যান্ড ক্লথস, ইউ ক্যানট সেভ এনি মানি। তার মানে আমরা পেয়ে গেলাম, এর মানে হচ্ছে লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ কথাটার মানে হচ্ছে কি? খেয়ে পরে বেঁচে থাকা। তার মানে তুমি তোমার যা উপার্জন সব কিছু তুমি কিসের পিছনে? খাওয়ার পিছনে
অথবা পোশাকের পিছনে খরচ করলে। ওকে, লাস্ট ওয়ান দেখো, ইন গুড অর ব্যাড ওয়েদার। এই যে আমরা বলেছিলাম না, রেইন অর শাইন, তার মানে রোদ হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, মায়েদের কোনো ছুটি নাই, তাই না? তুমি যদি একটা বেলা মা যদি অসুস্থ থাকেন, তাহলে তুমি দেখবে তোমার পরিবারের অবস্থাটা কি হয়। কেউ ঠিকমতো খাবার খেতে পায় না, কারো কোনো যত্ন নেওয়া হয় না। তুমি ধরো ওষুধ খাবে, সেটা তুমি ভুলে গেছো, অথবা তোমার স্কুলে টিফিন নিতে ভুলে যাও, অথবা মা অসুস্থ, আমরা সবাই খুব কনসার্ন হয়ে যাই। বেসিকলি আমাদের মায়েরা যতদিন সুস্থ থাকেন ততদিন তাদেরকে আমরা মূল্যায়ন করি না, কিন্তু মা যখন অসুস্থ হন তখন আমরা বুঝতে পারি আসলে মায়ের কত ইম্পর্টেন্স, তাই না? সো আমরা সবসময় চেষ্টা করব, একটা কথা আছে না যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিই না আমরা, সো এটা যেন না হয়। ওকে, সো রেইন অর শাইন কথাটার মানে হচ্ছে ইন গুড অর ব্যাড ওয়েদার, ভালো অথবা মন্দ পরিবেশে। ওকে, সো আমাদের এটা শেষ হয়ে গেল। এবারে আমাদের একটা ছোট্ট টাস্ক আছে, আমরা একটু দেখি কি আছে। এফ নাম্বারে বলেছে দেখো, ফার্স্ট ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড দেন রাইট অ্যান আনসার টু দিস কোয়েশ্চেন। হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিজন ওয়াই মিতু অ্যান্ড নিতু ডু নট গো টু স্কুল? আচ্ছা, তো নিতু এবং মিতু কেন স্কুলে যায় না? যেহেতু একজনের বয়স 5 বছর, আরেকজনের বয়স 7 বছর, তাই না? তাহলে তাদের তো স্কুলে যাওয়ার কথা, কিন্তু কেন স্কুলে যায় না বলো তো? হয়তো তাদের এরিয়াতে ফ্রেন্ডশিপের মতো কোনো অর্গানাইজেশন নাই। সো ফ্রেন্ডশিপ তোমাদেরকে একটা দারুণ সুযোগ এনে দিয়েছে। তোমরা যারা স্বাবলম্বী না, যাদের পরিবার একটু পিছিয়ে পড়া, তাদেরকে শিক্ষার আলো দেখাচ্ছে, তাই না? তোমাদেরকে চিকিৎসা সুবিধা দিচ্ছে, অনেক অনেক ফ্যাসিলিটিস দিচ্ছে। আমরা সবাই এই জন্য ফ্রেন্ডশিপের প্রতি অনেক কৃতজ্ঞ, যেন তারা তাদের সেবার মানটাকে সমুন্নত রাখতে পারেন, অ্যাজ ওয়েল এজ তারা যেন আরও বেশি বেশি করে আমাদের সমাজের কল্যাণে, দেশের মানুষের সুবিধাবঞ্চিত শিশুদের বা অবহেলিত শিশুদের, যারা ভার্নারেবল এরিয়াসগুলোতে আছে, তাদেরকে আরও বেশি কেয়ার করতে পারেন। সেই জন্য আমরা সবসময় তাদেরকে উই ডু হ্যাটস অফ টু দেম। ওকে, সো আমরা এটা ট্রাই করব, এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা নিজেরা ট্রাই করবে। যে আমি একটু রিজনসগুলো তোমাদেরকে বলি। একটা হচ্ছে যে আমরা পেয়েছি কি জয়নুলের কোনো এক্সট্রা উপার্জন নাই, প্রতিদিন তিনি কাজ পান না, তার মানে তিনি যা উপার্জন করেন সবটুকু টাকা খাওয়া পড়ার পেছনে শেষ। সো চিকিৎসার পেছনে দেওয়ার মতো বা শিক্ষার পেছনে, স্কুলে যাওয়ার জন্য যে টাকাগুলো খরচ করতে হবে, স্কুলে যেতে হলে স্কুলের পোশাক লাগবে, বইপত্র লাগবে, হ্যাঁ, খাতা কলম লাগবে, তারপর স্কুলের একটা ফিজ আছে সেটা দিতে হবে। হি ক্যানট অ্যাফোর্ড অল দিস মানি। তিনি এই টাকাগুলো অ্যারেঞ্জ করতে পারেন না, কিংবা তিনি এই টাকাগুলো উপার্জন করতে পারেন না, বা তিনি যতটুকু উপার্জন করেন সেটা সাফিসিয়েন্ট না, তার বাচ্চাদের পড়াশোনার জন্য সেটা পর্যাপ্ত না। সেই জন্য বাচ্চারা বঞ্চিত হচ্ছে, তারা স্কুলে যেতে পারছে না। সো উই আর ভেরি লাকি দ্যাট ফ্রেন্ডশিপ আমাদেরকে এরকম সুযোগ করে দিয়েছে। এরকম যদি আরও অর্গানাইজেশনসগুলো এগিয়ে আসে, তাহলে আসলে আমাদের দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবেই, এটা আমাদের বিশ্বাস। ওকে, সো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। নর্মালি আমি হোমওয়ার্ক দিতে পছন্দ করি না, কিন্তু মাঝে মাঝে চিন্তা করি কিছু একটা হোমওয়ার্ক দেওয়া উচিত। তোমরা সবাই করবে, ফ্যাসিলিটেটর যিনি আছেন আপনি প্লিজ কেয়ার করবেন যেন বাচ্চারা এনশিওর করবেন বাচ্চাটা এই হোমওয়ার্কটা করে, এটা তাদের লাইফস্টাইলের সাথে যায়। সো তারা যেন রিজনসগুলো খুঁজে বের করে নিজেরা গ্রুপ স্টাডি করবে, বা ফ্রেন্ডরা মিলে, পুরো ক্লাসের সবাই মিলে একটা কাগজ দিবে, আগে পয়েন্ট আউট করবে কি কি রিজন হতে পারে কেন স্কুলে আসছে না বা কেন স্কুলে পাঠাচ্ছে না, তারপর সেটাকে সিকোয়েন্স ওয়াইজ সুন্দর করে প্রিপেয়ার করে হোমওয়ার্কটা সাবমিট করবে। ওকে, সো শেষ করবো আজকের মতন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী পার্টটা নিয়ে, দ্য হোমমেকার পার্ট 2। সেটা তোমরা চাইলে একটু নিজেরা পড়ে আসতে পারো, যেন পরবর্তী ক্লাসটা খুব বেশি ইফেক্টিভ হতে পারে। শেষ করছি, খোদা হাফেজ।